আমন্ত্রণ সবাইকে রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানে সঙ্গে আছি ডক্টর তৌহিদুল হক। দর্শক, অনুষ্ঠানটি শুক্র থেকে রবি এই 3 দিন এই সময় আরটিভিতে নিয়মিত সম্প্রচার হয়, দেখার আমন্ত্রণ রইল। দর্শক, 5 আগস্ট গণবিপ্লবের মুখে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেয়ার পর থেকেই প্রতিবেশী দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অবনতি হতে থাকে। দেশটির বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্য, ধর্মীয় সংগঠন এবং গণমাধ্যমের ভূমিকা উক্তি বাংলাদেশের মানুষের মনে অসন্তোষ সৃষ্টি করেছে। সম্প্রতি রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করায় ভারতের আগরতলা এবং কলকাতায় বাংলাদেশ মিশনে হামলা ও জাতীয় পতাকা অবমাননার মতো ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে বাংলাদেশ সরকার। বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন উভয় দেশের কূটনৈতিক সম্পর্কের দৃশ্যমান অবনতি এবং রাজনৈতিক উত্তেজনার মধ্যেই কাল ঢাকায় বৈঠকে বসতে যাচ্ছেন বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ ভারতের মধ্যে উচ্চ পর্যায়ের এই প্রথম বৈঠকটিকে চলমান উত্তেজনা প্রশমন এবং সম্পর্ক স্বাভাবিক করার সুযোগ হিসেবে দেখছেন অনেকে। এছাড়া সীমান্ত হত্যা, পানি বন্টন নিয়ে আলোচনার পাশাপাশি ভারতের অর্থায়নে উন্নয়ন প্রকল্প পুনরায় শুরু করা, ভিসা ব্যবস্থা সহযোগীকরণ, সরাসরি ফ্লাইট বাড়ানো এবং বাণিজ্য ও বিনিয়োগের বিষয়গুলো আলোচনা হতে পারে বলে জানা গেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই আলোচনায় বড় কোনো প্রাপ্তি না হলেও বৈঠকটির গুরুত্ব অনেক। এমন প্রেক্ষাপটে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় বাংলাদেশ ভারত বৈঠক, উত্তেজনা কমবে কি? আর এই বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর আমেনা মহসিন, সাবেক রাষ্ট্রদূত ও নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল ASMA আউয়াল, এবং অনলাইনে আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই যুক্ত হবেন সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ হুমায়ুন কবির। আপনাদের সবাইকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনিও আলোচনায় অংশ নিতে পারেন, স্ক্রিনে দেখানো নম্বরে আলোচনায় অংশ নিতে পারেন। আজকের যে আলোচ্য বিষয়ের উপরে সম্মানিত আলোচকদের কাছে প্রশ্ন রাখতে পারেন এবং আপনার যে ভাবনা, বাংলাদেশ ভারতের যে সম্পর্ক কিংবা যে চলমান যে অবস্থা বা অস্থিরতা রয়েছে এবং আগামীকালকে যে বৈঠকটি হতে যাচ্ছে সেই বিষয়ে একজন সচেতন নাগরিক হিসাবে আপনার ভাবনা এবং আপনার যে বিষয়গুলো আপনাকে নাড়া দিচ্ছে সেই বিষয়গুলো ফোন করে আমাদেরকে জানাতে পারেন। আপনাদের ফোনের অপেক্ষায় থেকে যাচ্ছি আলোচনায়। অধ্যাপক ডক্টর আমেনা মহসিন ম্যাডাম, আপনার কাছে শুরুতে আলোচনায় আসতে চাই যে আসলে আগামীকালকে যে বৈঠকটি হতে যাচ্ছে, দীর্ঘদিন ধরে এরকম একটি বৈঠকের কথা আমরা শুনেছি, আগামীকালকে সেটি বাস্তবায়ন হতে যাচ্ছে। বা এই চলমান যে উত্তেজনাকর যে পরিস্থিতি, নানা ধরনের মন্তব্য উভয় দেশের রাজনৈতিক দল, সামরিক বেসামরিক ব্যক্তিদের পক্ষ থেকে, পর্যায় থেকে, এবং গণমাধ্যমের বাস্তবতা, ভারতের গণমাধ্যমের বাস্তবতা তো আপনি নিজেও দেখছেন, সেটা আগামীকালকের বৈঠক এই যে চলমান উত্তেজনা প্রশমনের ক্ষেত্রে কিভাবে ভূমিকা রাখতে পারে সেই মূল্যায়নটা দিয়ে আলোচনাটা শুরু হোক। আপনি কি ভাবছেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, আপনি যখন বলছিলেন অনুষ্ঠানটা মানে উপস্থাপনা আরম্ভ করলেন, তখন আপনি একটা কথা বললেন যে এখানে মানে হয়তো সেই ধরনের প্রাপ্তি আমাদের কিছু থাকবে না, তাও কিন্তু এটার গুরুত্ব অনেক বেশি। সো এই যে প্রেক্ষাপটের মধ্যে দিয়ে এই আলোচনাটা হচ্ছে, সেখানে আমার মনে হয় এটাকে আমরা খুবই ইতিবাচক হিসাবেই আমাদেরকে দেখা দরকার, এবং আমি ইতিবাচক হিসাবেই দেখছি। কারণ ধরেন দু দেশের সম্পর্কের মধ্যে টানাপোড়েন থাকতেই পারে, পার্টিকুলারলি আপনারা যদি মানে যখন প্রতিবেশী দুটো দেশ থাকে তখন তাদের মধ্যে নানান ইস্যুতে মানে যেমন ঘনিষ্ঠতা থাকে বা নির্ভরশীলতা থাকে, পরস্পর নির্ভরশীলতা থাকে, সেরকমভাবে টানাপোড়েনও থাকতে পারে। সেটার অনেক সময় অনেক পারসেপশনসগুলো কাজ করে যেখানে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সেটা হলো আপনি আলাপ আলোচনার দ্বারগুলো যেন বন্ধ করে না দেন, সেটা একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা। এবং এই যে এত টানাপোড়েন হচ্ছে, এবং আমরা দেখছি, আমরা যা মানে ধরেন কূটনৈতিক ক্ষেত্রেও দেখছি, যেরকম আগরতলা আমাদের ডেপুটি হাই কমিশনার মিশনে আগুন দেওয়া হয়েছে, কলকাতায় হয়েছে, আবার আমরা শুনছি দিল্লির হাই কমিশনও ঘেরাও করার একটা কর্মসূচি আছে। সব কিছুর মধ্যে দিয়েও যে এটা একটা লেভেলে হচ্ছে, কিন্তু আরেকটা লেভেলে আমরা দেখছি সরকারি পর্যায়ে চলমান আছে মানে প্রক্রিয়াটি, যেখানে ধরেন আবার এই আলোচনাটি আছে যে ভারতের পতাকা আমাদের দু একটি শিক্ষা প্রতিষ্ঠানে সেটি পা দিয়ে মোড়ানো বা অবমাননার অভিযোগও কিন্তু এসেছে, সেটাও এসেছে। আবার সে ধরনেরও কথা বলা হচ্ছে যে অ্যাকচুয়ালি এগুলো কতটা ঠিক, কতটা বেঠিক, যদি ঠিক হয়ে থাকে সেটা কিন্তু ঠিক না। মানে
যে কোনো দেশেরই পতাকা আপনি অবমাননা করতে পারেন না। যদি সেটা হয়ে থাকে সেটাকে অবশ্যই আমাদেরকে কন্ডেম করতে হবে, সেটা গুরুত্ব দিয়ে সেটা সমাধান করতে হবে। এবং এই যে বৈঠকটি কি ফলাফল হবে, কি প্রভাব বিস্তার করতে পারে চলমান পরিস্থিতি বা সম্পর্কের অবনতির প্রসঙ্গে, সেটি নানা ধরনের আলোচনা তো আছেই, কিন্তু এই প্রত্যাশাও আবার আছে যে একেবারে শুধু বৈঠক হচ্ছে এর মধ্যেই যেন সীমিত না হয়ে পড়ে। তা তো অবশ্যই বৈঠক হচ্ছে, মানে আমি এটাকে একটা আইস ব্রেকিং হিসাবে দেখছি। এবং দেখেন, যখন ভারতীয় হাই কমিশনারকে ঢাকা তলব করা হয়েছিল, উনি কিন্তু একটা কথা বলেছিলেন যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক বহুমাত্রিক, এটাকে একটা জায়গায় আমাদের সীমাবদ্ধ করে দিলে হবে না, সিঙ্গেল কোনো লেন্স দিয়ে দেখলে হবে না, সেটা করলে হবে না। মাইনরিটি ইস্যু একটা ইস্যু, সেই হিসাবে মানে সেই জায়গাটা তো আছে, মানে এখানে নানান ইস্যুসগুলো আছে। কিন্তু ভারতের সাথে তো আমাদের অর্থনৈতিক সম্পর্ক আছে, একটা রাজনৈতিক সম্পর্ক আছে, আমাদের একটা ঐতিহাসিক সম্পর্ক আছে, তারপরে আমাদের মানুষের সাথে মানুষের একটা যোগাযোগ আছে। সমস্ত কিছুকে আমরা তো এত বছরের ইতিহাসকে তো আমরা মুছে দিতে পারি না, সব কিছুকে মাথায় রেখেই আমাদেরকে এগুতে হবে। মানে আমি বলবো এটা খুবই একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যেখানে উভয় পক্ষের মধ্যে একটা সংযমের প্রয়োজন। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর আমানা মহসিন। আরও আলোচনা শুনবো। দর্শক, আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হয়েছেন সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ হুমায়ুন কবির, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি এবং একই সাথে আলোচনায় আসতে চাই, যেমনটি অধ্যাপক ডক্টর আমেনা মহসিন বলছিলেন যে আসলে এই বৈঠকটি হচ্ছে এবং নানাভাবে এটি প্রভাব বিস্তার করার একটি সুযোগ রয়েছে, এবং এর সাথে এটি যে আইস ব্রেকিংয়ের একটা প্রসঙ্গ, দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছে না, সেই আলোচনাটি শুরু হতে যাচ্ছে, এরও অনেক কূটনৈতিক প্রেক্ষাপটের একটি বড় ধরনের তাৎপর্য রয়েছে। এই আলোচনার সূত্র ধরে আপনার কাছে যেটি আমার প্রশ্ন, যে ভারতের যারা প্রতিনিধি আসছেন তারা কি আসলে বাংলাদেশের 5ই আগস্টের যে পরবর্তী যে বাস্তবতা বা পরিস্থিতি সেটি কি বুঝতে আসছেন, নাকি তারা বোঝাতে আসছেন? এই আলোচনাটাও কিন্তু খুব ব্যাপক পরিসরে সাধারণ মানুষের মধ্যে হচ্ছে, আমরা সোশ্যাল মিডিয়া সহ নানাভাবে বিষয়গুলো দেখতে পাচ্ছি। আপনার পর্যবেক্ষণ কিংবা আপনার মূল্যায়ন শুনতে চাই হুমায়ুন কবির। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি বলে দিলেন যে তারা বুঝতেও আসবেন এবং বোঝাতেও বুঝতে আসবেন। এই যে বাংলাদেশে 5ই অগাস্টের পরে তার বাস্তব ক্ষেত্রে কি কি প্রতিফলন সেটা আলাদা আলোচনা যদি বিভিন্ন হয়তো আমি যেটা বলছিলাম যে তারা শুনতেও আসবেন, শোনাতেও আসবেন। শুনতে আসবেন তার কারণ হলো যে ভারতে বাংলাদেশের এই সরকার পরিবর্তনের বিষয়টা নিয়ে একটা বিভ্রান্তি আছে। মানে তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র তথ্য নিজেদের প্রয়োজনেই তারা এগুলো বানাচ্ছেন বা আবিষ্কার করছেন, এবং প্রত্যেক তাদের এই ঘটনা প্রবাহগুলো একটা আরেকটাকে ফিট করে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে তারা যদি এখানে এসে পররাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র উপদেষ্টা অথবা প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে যদি দেখা সাক্ষাৎ করেন, তাহলে তারা মোটামুটি একটা ধারণা পাবেন, এবং তাদের দূতাবাস প্রধান যিনি আছেন হাই কমিশনার, তার সাথেও তার কথা হবে। তো কাজে সেখানে একটা বাস্তব চিত্র তাদের পাওয়ার সুযোগ আছে। তো সেটা তারা শুনতে পারবেন। শোনাবার কথাটা যেটা, সেটা আমার ধারণা আমরা যেমন এইদিকে খানিকটা ভারতের বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে খানিকটা উত্তেজিত হয়ে আছি, তারাও সেখানে যে তাদের যে বাস্তব অবস্থা, তাদের যেগুলো হচ্ছে, তারা সেটাকে জাস্টিফাই করার চেষ্টা করবেন, তারা হয়তো বলবেন। কিন্তু এট দ্য এন্ড আমার কাছে মনে হয়, যেটা প্রফেসর আমেনা মহসিন ঠিক বলেছে, যে এই জায়গায় এসে একটা পর্যায়ে, কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, আমরা শুনছি, হুমায়ুন কবির ভাই শুনছি, বলুন। একটা জায়গায় এসে আমাদের ভাবাবেগ আছে, দুদিকে এখন ভাবাবেগ আছে, এবং সেটা অনেক ক্ষেত্রে যুক্তিসঙ্গত কারণও আছে। কিন্তু যে জায়গাটায় আমাদের বাস্তব অবস্থা, সেই বাস্তব অবস্থার নিরিখে যেহেতু আমরা প্রতিবেশী, আমাদের অনেক কিছু ভালো লাগবে, অনেক কিছু ভালো লাগবে না, কিন্তু তারপরেও আমাদের যেটা একটা সম্পর্ক বজায়, দুই জায়গাতেই হুমায়ুন কবির ভাই ক্ষমা করবেন, আপনার যে আলোচনা পরবর্তী পর্যায়ে আমরা একটু শুনতে চাই, কারণ নিশ্চয়ই পরবর্তী পর্যায়ে আরো ভালো করে আমরা শুনতে পাবো, নিশ্চয়ই সেই ব্যবস্থা হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সাথেই থাকুন। রিয়ার অ্যাডমিরাল ASM আউয়াল ভাই, আপনার কাছে আসতে চাই যে আসলে এই দুই দেশের সম্পর্কের যে প্রসঙ্গ যেটি দাঁড়িয়েছে, এই জায়গা থেকে যদি আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে অথবা রাষ্ট্র যদি আমাদের ভুলগুলো বোঝার চেষ্টা করে থাকি, যে এই সম্পর্কের পিছনে আমাদের দায় কতটুকু, সেক্ষেত্রে বিজেপির পছন্দের সরকার, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নেই, এছাড়া বাংলাদেশের আর কি ভুল আছে?
জি ধন্যবাদ। না, ভুল যদি আমরা ওইভাবে দেখতে যাই তাহলে বোধহয় এই এখন যে আমরা একটা অস্থির সময় পার করছি, আমার মনে হয় ওইভাবে দেখাটা উচিত হবে না। যেটা হয়েছে যে বাংলাদেশের একটা সরকারের পরিবর্তন হয়েছে, তো একটা দেশের সরকারের পরিবর্তন হওয়া তো একটা রুটিন ম্যাটার হিসাবে দেখা হয়, বাট আমাদের পরিবর্তনটা একটা ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে হওয়াতে এটা একটা নর্মাল কোর্সে হয় নাই সেটা, বাট এটার যে প্রতিক্রিয়া যেটা হয়েছে সেটা হচ্ছে উদ্বেগজনক, যেটা নিয়ে আমাদের আজকের আলোচনা। তো এখন যে যেটা ম্যাডাম বললেন যে ওই ভারতীয় হাইকমিশনারের ওই বক্তৃতায় আমি ছিলাম বে অফ বেঙ্গল কনভারসেশনে, তো উনি যেটা বলেছেন যে এটা বহুমাত্রিকতা, এবং আমরা সবাই জানি যেহেতু এটা একটা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ আমাদের দুই দেশের ভিতরে আছে, সেই হিসেবে তো বহুমাত্রিকতা থাকতেই হবে। তো সেই বহুমাত্রিকতার যে ডেপথ যেটা, এটা এখন যদি আমি বিশ্লেষণ করি তাহলে এটা ডেপথটা খুব একটা সন্তোষজনক না। সেটি কতটা ভয়ের উত্তাপ বা ভয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে? এটা অবশ্যই আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী এবং তিন দিকে যার ঘোরা, এবং দক্ষিণে আমাদের বেঙ্গল আছে সমুদ্র, তো সেখানেও তো ভারতের আধিপত্য আছে। তো এটা ডেফিনেটলি একটা উদ্বেগের বিষয়। আর আমাদের এর ফলে যে সমস্যাগুলো হচ্ছে, যেমন দুই দেশের ভিতরে যে পারস্পরিক বাণিজ্য সেটা বাধাগ্রস্ত হচ্ছে, লোকজনের যে যাতায়াত সেটা বাধাগ্রস্ত হচ্ছে, আর এছাড়া যে আমাদের বিভিন্ন কর্মকাণ্ডে যে আমাদের যে সহযোগিতাগুলো, সেটা বিনিয়োগ হোক, সেটা অন্যান্য যে সমস্ত সহযোগিতার ক্ষেত্র আছে, সব কিছুতেই বাধাগ্রস্ত হচ্ছে। তো সেটা তো কোনোভাবেই কাম্য না। তো এখানে দায়িত্ব হিসাবে একটা স্বাধীন দেশের জন্য তো দায়িত্ব সেভাবে আমাদের নেওয়ার কথা না, বা এটা আশা করাও ঠিক না। তো এখন আমাদের যে প্রেক্ষাপট আমাদের আছে, যেমন কালকের যে মিটিং, যেটা ফরেন অফিস কনসালটেশন, ভেরি রুটিন ম্যাটার, বাট এই বিশেষ প্রেক্ষাপটে এটা একটা বিরাট ধরনের একটা এটার একটা ইম্পর্টেন্স এসে গেছে, কারণ আমরা উই নিড টু টক, আমাদের কথা বলতে হবে। যেমন আজকেই ওই আমাদের বাংলাদেশ অনূর্ধ্ব 19 টিম জিতেছে ভারতের বিরুদ্ধে, তো সেটাও আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে। এটা তাদেরকে আবার রুষ্ট করবে না? তো এখন এই যে যখন একটা জিনিস আনস্টেবল হয়ে যায়, তখন দেখেন একটা স্বাভাবিক সুন্দর স্বাভাবিক জিনিস, সেটা নিয়েও আমাদের এখন করতে হচ্ছে যে এটা কিভাবে টেনশনে থাকতে হয়, কি মন্তব্য আসে, এটা কোনোভাবেই কাম্য নয়। আমরা এটা অবশ্যই আমাদের ওভারকাম করতে হবে, এবং এটার জন্য ওই যে কুল হেড মাস্ট প্রিভেইল, এটা করতে হবে। আমাদের যে ইন্টারনালি আমরা যেটা করব, সেটা একদম স্বাধীন দেশ হিসাবে আমরা নিশ্চয়ই বিশ্লেষণ করব। এখানে যে কনসার্নগুলো ব্যক্ত করা হচ্ছে, এগুলোতে আমাদের কি ধরনের কার্যক্রম আমাদের গ্রহণ করা দরকার, সেটা মাইনরিটির যে ইস্যুটা সেটা, বা তাদের নিরাপত্তার যে কনসার্ন আছে সেটা, সব কিছুতেই আমরা জিনিসটা আলোচনা করে দেখব যে এটাতে কি সমস্যা হয়। বাট এন্ড অফ দ্য ডে যেটা দেখা যাচ্ছে যে হাইপ ক্রিয়েট হয়েছে, এটা বেসিক্যালি আমাদের এই যে দুই দেশের রিলেশনশিপে তো হাই অ্যান্ড লো এটা বহুবারই হয়েছে। জি, সেই প্রসঙ্গগুলো নিশ্চয়ই আলোচনা হবে, আরও আলোচনা শুনবো। এস.এম. আউয়াল ভাই, অধ্যাপক ডক্টর আমিনা মহসিন, আপনার কাছে আসতে চাই। প্রসঙ্গটি এরকম যে এই অভিযোগটি খুবই জোরালো এবং যথেষ্ট সাধারণ মানুষের মধ্যে আমাদের দেশের
ব্যাপক পরিসরে আলোচনাটি হচ্ছে যে ভারতের দাদাগিরির যে প্রসঙ্গ এবং অতীতে যে আলোচনাগুলো বা বৈঠকগুলো যেটা হয়েছে সেখানেও বাংলাদেশের নতজানির প্রসঙ্গ এসেছে। আগামীকালকে যে বৈঠকটি হতে যাচ্ছে সেখানে কি একই রকম বৈশিষ্ট্য, অতীতের মতো বৈশিষ্ট্য থাকবে, না নতুন কিছু আমরা দেখতে পাবো, নতুন ধরনের একটা বৈশিষ্ট্য বা বাস্তবতা তৈরি হবে বাংলাদেশের অবস্থান এবং মর্যাদার প্রসঙ্গে? এই প্রসঙ্গটি কিভাবে দেখছেন আপনি? ধন্যবাদ আপনাকে। দেখুন, আমি একটুখানি পেছন দিকে যেতে চাচ্ছি। আপনি যখন প্রশ্ন করছিলেন আপনি একটা শব্দ ব্যবহার করেছেন, ভয়ের কারণ। আমার মনে হয় না যে এখানে ভয়ের কোনো কারণ আছে। এখানে যেটা হলো যে ইটস অস্বস্তিকর একটা ব্যাপার, এবং এখানে ওই যেটা উনি রাইটলি পয়েন্ট আউট করেছেন, ইটস আ ম্যাটার অফ কনসার্ন, উদ্বেগের কারণ আছে। কারণ আমরা স্বাধীন একটি সার্বভৌম দেশ, সেখানে ধরেন আমাদের কাছে এরকম যদি অনেক মানে এমন না যে বাংলাদেশ শুধু ভারতের উপরে নির্ভরশীল, ভারতও বিভিন্নভাবে বাংলাদেশের উপরে নির্ভরশীল। তো এখানে ক্ষতি ভারতেরও হবে, এবং ধরেন বা চিকিৎসার জন্য যায়, ট্যুরিজমের জন্য যায়, কেনাকাটা হয়, সব কিছু, হ্যাঁ, এবং সেখানে তো ভারতও ক্ষতিগ্রস্ত হচ্ছে না। সো এগুলো আমাদেরকে আমাদের যে পাওয়ার পয়েন্টগুলো আছে, এই যে ক্ষতিটা তারা একটা কয়েক মাস ধরে যে মেনে নিচ্ছে, এই যে চিকিৎসার ক্ষেত্রে বলুন, কেনাকাটার প্রসঙ্গ বলুন, এই বা ট্যুরিজমের প্রসঙ্গে যে ক্ষতিটা তারা মেনে নিচ্ছে, তার মানে কি এখান থেকে এটি বোঝার যথেষ্ট কারণ বা উৎস এখানে বা উপাদান আছে কিনা যে তাদের সামনে কোনো ভিশন আছে? না, সেভাবে আমি জিনিসটাকে দেখছি না। আমি বলছি একটা রাষ্ট্রের সে ধরনের ক্ষমতা থাকে যে সে শকগুলোকে অ্যাবজর্ব করতে পারে, এবং ভারতের ধরেন ভারতের জন্য একটা বড় শক ছিল মানে বিগত সরকারের পতন চাই, এবং দ্যাট যেটা বারবার ওরা বলছে দিল্লি ডিড নট ফোরসি ইট, মানে তাদের ইন্টেলিজেন্স একটা টোটাল ফেলিয়ার হয়েছে, সেটা একটা বিরাট শক হিসাবে তাদের কাছে এসেছে। আপনার প্রশ্নতে যদি আমি ফেরত আসি, দেখুন এখন যারা ক্ষমতায় আছেন এটা কিন্তু একটা ইন্টারিম রেজিম, তাই না? ইন্টারিম রেজিম, এবং ধরেন তারাই এবং তাদের ঠিক সেভাবে মানে আমরা দেখছি যে তারা একটা চলমান প্রক্রিয়ার মধ্যে দিয়ে আছে, এবং সামনে নির্বাচন হবে, সেটা যখনই হোক না কেন, মানে তাদের প্রধান কাজ হলো কিছু সংস্কার করে নির্বাচন হয়ে যে তারপরে ক্ষমতা হস্তান্তর করা, সেরকম একটা জায়গায়। সো ওরকম একটা অবস্থানে, এবং এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে কোন প্রেক্ষিতে এরা ক্ষমতায় এসেছে, এবং যেহেতু মানে তারা এখন ক্ষমতায় আছেন, সো এনাদের তো ওরকম কোনো ক্ষমতায় টিকে থাকতে হবে, ধরে থাকতে হবে, সেরকম কোনো তো আকাঙ্ক্ষা বা আমরা নাই, মানে আমরা ধরে নিচ্ছি, বা আমার মনে হয় না যে তাদের কারো সেই ধরনের একটা রাজনৈতিক আছে। তো এই সমস্ত জায়গা থেকে আমার মনে হয় যে তারা যেটা চলমান প্রক্রিয়া আছে সেগুলোকেই চলমান রাখবে, এবং বাংলাদেশের যে মানে প্রক্রিয়া বলতে বুঝাচ্ছি আমি যে এই চুক্তিগুলো আছে, সম্পর্কের প্রসঙ্গগুলো, সেগুলোকেই রাখবে নতুন। এবং আমার মনে হয় যে এমন কিছু হবে না যেখানে তারা দেশের স্বার্থে বা নতুন কোনো চুক্তি যেটার মাধ্যমে দেশের স্বার্থ বিসর্জন দেওয়া হচ্ছে, সেগুলো কোনো কিছুই হবে না। মানে কি এমনটি আপনি মনে করছেন কিনা অধ্যাপক ডক্টর আমিনুল মহসিন, যে আসলে পরীক্ষার আগের রাত্রে যে টেনশন তৈরি হয়, আগামীকালকের বৈঠক ঘিরে আমাদের একই রকম টেনশন আছে, প্রশ্নপত্র পাওয়ার পর বা আলোচনা অর্থাৎ শেষ হওয়ার পরে দুই দেশের প্রতিনিধিরা হাসি মুখে বেরিয়ে আসবেন, এমনটি কি আমরা প্রত্যাশা করতে পারি? আমি না ঠিক আসলে মানে আপনি মানে টেনশনের কথাটা বলছেন, আমি ঠিক টেনশনের কারণটা দেখতে পাচ্ছি না, কারণ এটা একটা চলমান প্রক্রিয়া, ওরা আসছে, এবং আমার মনে হয় ইট উইল বি মানে এই সময়টা এটা যেটা আমি বললাম যে আইস ব্রেকিং, এবং আমি আরও একটা কথায় জোর দিয়েছি, সেটা হলো যে চলমান যে প্রক্রিয়া, সে প্রক্রিয়াটা অব্যাহত থাকবে। বরঞ্চ আমি এটাকে পজিটিভলি দেখতে চাচ্ছি যে এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে তাদের ফরেন সেক্রেটারি এখানে আসছেন, এবং উনি এখানে দেখেন, আপনি যদি ওনার ইয়েগুলো দেখেন, উনি ফরেন অ্যাডভাইজারের সাথেও কথা বলবেন। আমি যতটুকু যে মানে আমি পত্রিকায় যা দেখেছি, উনি চিফ অ্যাডভাইজারের সাথেও কথা বলবেন। সো বেশ হাই প্রোফাইল। আবার কি নিয়ে আলোচনা হবে, আলোচ্য সূচিগুলো
কোনো দেশই বলছেন না, এটা মানে উনি কিন্তু দেখেন, আপনাকে এটা মাথায় রাখতে হবে, উনি কিন্তু একজন ফরেন সেক্রেটারি, সেই লেভেল থেকেই উনি মানে সেই ইয়েটাতে সাবস্ট্যান্টিভ। এবং আমি প্রথমেই বলছি যে এই ইন্টারিম রেজিম তো ওরকম সাবস্ট্যান্টিভ ডিসিশনসগুলো নেয় না। জি জি জি, অধ্যাপক ডক্টর আমেনা মহসিন, অসংখ্য ধন্যবাদ। আসতে চাই হুমায়ুন কবির স্যার, নিশ্চয়ই এ পর্যায়ে আপনি খুব স্পষ্ট করেই শুনতে পাচ্ছেন, আপনাকেও আমরা শুনতে পাবো। আপনি শুনতে পাচ্ছেন কি আমাকে? জি, আপনাকে শুনতে পাচ্ছি, একদম ক্লিয়ার। এবং জি, এবার শুনতে পাচ্ছি। নিশ্চয়ই দর্শকরাও আপনার আলোচনা শুনে সমৃদ্ধ হবে। আমাদের স্টুডিও দুজন সম্মানিত আলোচকও তাদের ভাবনা থেকে, জায়গা থেকে আলোচনা করছিলেন। আপনার কাছে প্রশ্ন যেটি অধ্যাপক ডক্টর আমেনা মহসিন ম্যাডাম বলছেন, আমাদের ASM আউয়াল স্যারও বলছিলেন যে আসলে যে প্রেক্ষাপট, আসলে ভয়ের প্রসঙ্গ সাধারণ মানুষের মধ্যে তো নানা ধরনের আলোচনা পর্যালোচনা তো থাকবেই, আবার আবেগ দিয়ে কূটনৈতিক সম্পর্ক তৈরি হবে না সেই বাস্তবতা আছে। আপনারা দীর্ঘ ক্যারিয়ার কাজ করেছেন, কিন্তু এই যে ভয় নেই, কিন্তু সম্পর্কের যে অতীত প্রেক্ষাপট ধরে সম্পর্কটি মজবুত হবে এবং সম্পর্কগত জয় তৈরি হবে। এখন প্রশ্ন হচ্ছে সেই কিভাবে হবে, কিভাবে হবে, এই কিভাবে শব্দটাই যেন আমাদের পিছ ছাড়ছে না। এবং এই প্রশ্নটি যে স্টুডিওর দুইজন সম্মানিত আলোচকই বললেন যে দুই রাষ্ট্রকেই যৌক্তিক আচরণ করতে হবে, এই যৌক্তিকতার মধ্যে দিয়ে আবার নতুন কোনো অস্থিরতা তৈরি হবে কিনা? না, সেটা মনে করছি না। তবে আপনি একটু আগে প্রফেসর আমেনা মহসিনকে প্রশ্ন করেছিলেন, তিনিও জবাব দিয়েছেন। জি, এতে ভীত বা শঙ্কিত বা এইরকম কোনো টেনশনের কোনো কারণ নাই। এটা একটা স্বাভাবিক রুটিন এক্সচেঞ্জ হয়। ওরা আসছে, আমরা গিয়েছিলাম গতবার, ওরা এসছে, এবং এই ফরেন সেক্রেটারি লেভেল মিটিংটা বেসিক্যালি অপারেশনাল লেভেলের মিটিং। সেখানে অন্যান্য আমাদের যে অনেক ক্ষেত্রে সম্পর্ক আছে, সেটা বাণিজ্যিক বলেন, নিরাপত্তা বলেন, সীমান্ত বলেন, অন্যান্য যেগুলো আছে, এগুলো সবগুলোর এক ধরনের রিভিউ হয় ফরেন সেক্রেটারি লেভেল মিটিং। তো এইটা হচ্ছে বেসিক কাজটা। এবারে কনটেক্সটটা ডিফারেন্ট হওয়ার কারণে এখানে আমার ধারণা একটা পলিটিক্যাল এলিমেন্ট যোগ হয়েছে বা একটা রাজনৈতিক উপাদান যোগ হয়েছে। রাজনৈতিক উপাদানটা যে কারণে উনি হয়তো প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে যখন কথা বলবেন, পররাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সাথে যখন কথা বলবেন, সেখানে আলোচনার বিষয়বস্তুর চাইতে বেশি আলোচনা হবে আমার ধারণা রাজনৈতিক বাতাবরণের বিষয়টা। এবং এটা তো আমরা মানছি যে এখন এক টানাপোড়েন আছে আমাদের মধ্যে। তো সেই জায়গায় দুই পক্ষই দুই পক্ষকে মেসেজ দিতে চেষ্টা করবে, এটা আমার ধারণা। এখানে আরো একটা জিনিস আমি আনতে চাই, সেটা আগামীকাল যে মিটিং হবে তারও বাইরে, সেটাও রাজনৈতিক বিষয়টা হচ্ছে এই আমাদের বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের বিষয়টা ভারতীয় রাজনৈতিক বাতাবরণের একটা অংশ হয়ে গেছে আনফরচুনেট। এবং গত ছত্তিশগড় এবং মহারাষ্ট্রে যে নির্বাচন হয়েছে, সেখানে কিন্তু তারা এই ইস্যুটাকে ব্যবহার করেছে, এবং মহারাষ্ট্রে বিজেপি কিন্তু এই ইস্যুটাকে ব্যবহার করে সফলতা পেয়েছে। এবং বিজেপির নেক্সট টার্গেট, পলিটিক্যালি টার্গেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। এখন এই ওয়েস্ট বেঙ্গলে যদি তাকে আসতে হয়, তাহলে এর চাইতে মুখ্য অস্ত্র তার কাছে আর কিছু নাই, ওয়েস্ট বেঙ্গলকে ভোটারদেরকে ডিভাইড করে ফেলা। এবং সেটা খুব সাকসেসফুলি তারা করার জন্য চেষ্টা করছে। 26 সালের নির্বাচন সেটাকে সামনে রেখে তারা এটাকে আরো প্লে আউট করার চেষ্টা করবে বলে আমি আশঙ্কা করছি। তো এইগুলো হচ্ছে আমাদের রাজনৈতিক বাতাবরণের বিষয়, এবং সেই ক্ষেত্রেই আমাদের দিক থেকে কি প্রত্যাশা, সেটা পররাষ্ট্র উপদেষ্টা মহোদয় গত দুদিন আগেও বলেছেন, আমার ধারণা তিনিও বলবেন। এই জায়গাতে একটা আমার প্রশ্ন, যেটা আমাদের সম্মানিত পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে ভারত বাংলাদেশের যে আলোচনা বা সম্পর্কের প্রসঙ্গে ভারতকে অবশ্যই এভাবে তিনি, তার যে টোন সেটি এরকম যে 5 আগস্ট পরবর্তী যে বাস্তবতা, আমাদের যে বাস্তবতা, সেটি মেনে নিয়েই দুই দেশের মধ্যে সম্পর্ক তৈরি হবে। এই একটি প্রশ্ন আপনার কাছে রেখে গেলাম। এবং এই আলোচনাটিও এখন একেবারে সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে সীমিত নয় বা সীমাবদ্ধ নয়, একেবারে মেইন স্ট্রিমের গণমাধ্যমে আলোচনা হচ্ছে, এবং এটি আর লুকিয়ে রেখে কোনো প্রসঙ্গ নেই। বাংলাদেশের সংখ্যালঘুর প্রসঙ্গে যেরকম ভারতের মিডিয়া নানাভাবে প্রোপাগান্ডা অপপ্রচার চালাচ্ছে, আবার ভারতে যারা সংখ্যালঘু হিসাবে পরিচিত তাদের উপরে যে নানা ধরনের নির্যাতন হচ্ছে, সেই প্রসঙ্গে বাংলাদেশ কিভাবে প্রস্তাব অথবা ভূমিকা রাখতে পারে আগামীকালকের যে আলোচনায়, এই দুটি প্রশ্ন আপনার কাছে রেখে গেলাম। বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠান। ছোট্ট বিরতি শেষে আবারও ফিরছি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানের। সঙ্গে আছি ডক্টর তৌহিদুল হক। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি, ভারত বাংলাদেশ বৈঠক, উত্তেজনা কমবে কি?
যে আলোচনাটি শুনছিলাম মোহাম্মদ হুমায়ুন কবির ভাই আপনার কাছ থেকে, এবং আলোচনার সূত্র ধরে দুটি প্রশ্ন, যে সম্মানিত পররাষ্ট্র উপদেষ্টার যে মন্তব্য, পাশাপাশি ভারতে যে সংখ্যালঘু নির্যাতনের ঘটনাগুলো আমরা বিভিন্ন সময় গণমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা আমরা জানার সুযোগ হচ্ছে, কখনো কখনো একেবারে ভিডিও পর্যন্ত সেটি দেখার সুযোগ হচ্ছে। এক্ষেত্রে বাংলাদেশ কি ভূমিকা রাখতে পারে বা কিভাবে প্রসঙ্গগুলো উত্থাপন করতে পারে প্রতিবেশী দেশ হিসাবে? বাংলাদেশ যেটা বাস্তব অর্থে আমাদের যে জায়গাটায় শক্তির জায়গা আছে সেই জিনিসটা আমরা উপস্থাপন করব, যে অনেকগুলো ঘটনাই তো মিথ্যাচার, অতিরঞ্জন, তো সে কথাটা আমরা তাদেরকে বলবো, এবং সেটা যে দুই দেশের সম্পর্কে ক্ষতি করছে এবং সেই ক্ষতিটা যে কোনো পক্ষের জন্যই বাঞ্ছনীয় নয়, সে কথাটা জোরের সাথে তাদেরকে বলতে হবে। এবং সেটা যদি ধরেন, এটা আমার ধারণা ভারতীয়রা উপলব্ধি করে, যে কোনো দেশের একটা জনগোষ্ঠী যখন আরেকটা দেশের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় তখন কিন্তু তার একটা প্রভাব নীতি প্রক্রিয়ার উপরে পড়ে, এবং সেটাও ভারতের কিন্তু বোঝা দরকার, একইভাবে আমাদেরও বোঝা। তার কারণ এই প্রথম অনেকদিন পরে, আমার দেখা অনুযায়ী অনেকদিন পরে কিন্তু পররাষ্ট্র নীতিটা শুধু নীতি নির্ধারণের পর্যায়ের নিচে, অনেক নিচে জনগণের পর্যায়ে এসে সঞ্চারিত হয়েছে। এবং যখন জনগণ সম্পৃক্ত হয়ে যায় এবং সেটা যদি নেতিবাচক প্রক্রিয়ার মাধ্যমে হয়, তাহলে কিন্তু তা আপনার এই কূটনৈতিক নীতি পর্যায়ে যেটা আছে সেটাকে নেতিবাচকভাবে প্রভাবান্বিত করতে পারে, এবং তখন কিন্তু সেটা অনেক সময় ম্যানেজমেন্টের বাইরে চলে যায়। যেমন আগরতলায় আমাদের মিশন অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনের যে অ্যাটাকটা হলো, এটা কিন্তু এই একটা আইসোলেটেড ইনসিডেন্ট নয়, তার আগে থেকেই উত্তেজনা তৈরি হতে হতে তার আগের সপ্তাহে কলকাতা মিশনের সামনে বিক্ষোভ হয়েছে, এর পরের সপ্তাহে গিয়ে এটা বাড়তে গিয়ে আক্রমণের পর্যায়ে গিয়ে হাজির হয়েছে আগরতলা মিশনে। তো কাজেই এই ধারাবাহিকতা যদি বজায় থাকে তাহলে কিন্তু দুই দিকের জন্য যে কোনো দুর্ঘটনা ঘটবার একটা প্রবণতা বা আশঙ্কা থাকবে। আমার ধারণা ভারতীয়রা সেটা চায় না, কারণ আগরতলায় যে ঘটনা ঘটেছে তাতে ভারতের সম্মান বাড়েনি, বরং এখানে আরেকটি বিষয় মনে করবে, সেটি হচ্ছে যে এই 5ই আগস্টের পরে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার, তার নেতৃত্বে যে সরকার কাজ করছে, সেটি বলা হচ্ছে এটি জন আকাঙ্ক্ষার সরকার। সেটি একেবারে আমাদের গণঅভ্যুত্থান পরবর্তী যে ভাষ্য সেটি অনুযায়ী ঠিকই আছে, কিন্তু প্রসঙ্গ হচ্ছে যে কূটনৈতিক যে পরিভাষা অথবা যে ভাষ্য অথবা যে সম্পর্ক তৈরি হবে ভারতের সাথে, বাংলাদেশ ভারতের যে সম্পর্কের প্রশ্নে, সেটিও কি জন আকাঙ্ক্ষার ভিত্তিতে হওয়া কতটা সম্ভব? সম্ভব, সেটা তো সম্ভব, এবং সেইটাকে মনে রেখেই তো নীতি নির্ধারণটা করতে হয়। যে কোনো দেশের মানুষের প্রত্যাশার ভিত্তিতেই কিন্তু সেই দেশের পররাষ্ট্র নীতি পরিচালিত হয়, কারণ পররাষ্ট্র নীতির মৌলিক ভিত্তিটাই হচ্ছে আমার, এবং তারই প্রতিফলন কিন্তু জনমতটা অন্যতম প্রধান উপাদান। সেই দিক থেকে আমি মনে করব যে এটা হওয়া উচিত, কিন্তু একটা জায়গায় এটা আমাদেরও মনে রাখা দরকার, ভারতেরও মনে রাখা দরকার। সেটা হচ্ছে যে আমাদের ক্ষেত্রে আগে আমরা বলতাম যে বাংলাদেশের রাজনীতিতে ভারত কার্ড ব্যবহৃত হচ্ছে, কিন্তু এবার কিন্তু আমরা লক্ষ্য করছি ভারতের রাজনীতিতে বাংলাদেশ কার্ড ব্যবহৃত হচ্ছে। আর আরেকটা উপাদান যেটা এসেছে একেবারে নতুন উপাদান আমাদের জন্য, সেটা ভারতেরও অভিজ্ঞতা নাই, আমাদেরও নাই, সেটা হচ্ছে এই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে মানুষকে বিক্ষুব্ধ করে তোলা, এই প্রক্রিয়াটা কিন্তু আমাদের আগের কখনো অভিজ্ঞতায় আমরা দেখিনি, এবং এটা নতুন একটা উপাদান যোগ করে দিয়ে সিচুয়েশনটা বা অবস্থাটাকে আরেকটু জটিল করে তুলেছে, এবং এই জটিলতাটাকে ম্যানেজ করা আমাদের দুই দিকের জন্য একটা বাড়তি এফার্ট বা বাড়তি একটা প্রয়াসের প্রয়োজন আছে বলে আমি। জি, হুমায়ুন কবির, অসংখ্য ধন্যবাদ। আরও আলোচনা শুনবো। অবসপ্ত রিয়ার আওয়াল স্যার, আপনার কাছে আসতে চাই অনেকগুলো প্রসঙ্গ নিয়ে। সেটি হচ্ছে যে ভারতের, যেটা হুমায়ুন কবির শেষ করলেন, যে ভারতের রাজনীতিতে অথবা বাংলাদেশ প্রসঙ্গে ভারতীয়দের সামরিক বা বেসামরিকদের ব্যক্তিদের মনে যে বাংলাদেশের রাজনীতি এবং এই রাজনীতিকে কেন্দ্র করে সেখানে যে উত্তাপ ছড়াচ্ছে, এবং এই প্রসঙ্গ ধরে প্রশ্নটি হচ্ছে যখন এই বৈঠকটি হবে, আগামীকালকেই আলোচনা যখন চলছিল, তখন আমরা বিএসএফের গুলিতে পঞ্চগড়ে একজন নিহত হয়েছেন, সেই উদাহরণ বা দৃষ্টান্ত আমাদের কাছে আছে। পাশাপাশি সার্জিক্যাল স্ট্রাইকের একটা প্রসঙ্গ, সেটিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা আছে। পশ্চিমবঙ্গের একজন নেতা জাতিসংঘকে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর একটা প্রসঙ্গ আছে, আমদানি রপ্তানি বন্ধ করে দিবেন এরকমও এক প্রসঙ্গ বললেন একজন নেতা। সব কিছু মিলে নিরাপত্তার প্রশ্নে এগুলো কতটা কোনো আমি আবার বারবার সেই ভয় বা দুশ্চিন্তার ওই শব্দের উপরেই আস্থা রাখতে হচ্ছে আলোচনার প্রেক্ষাপটে শুনতে চাই। ধন্যবাদ। আমরা যদি ওই ভারত বাংলাদেশ সম্পর্কের পুরো ক্যানভাসটা দেখি,
তো এটা ওই অনেকটা ওয়েস্টার্ন মুভির মতো আর কি, ওই যে ওয়েস্টার্ন মুভি যেটা গুড ব্যাড অ্যান্ড আগলি। তো দ্যাট আর 3 এলিমেন্টস। গুড হচ্ছে যে এটা আমাদের একটা ঐতিহাসিকভাবে একটা সম্পর্ক আমাদের ছিল, মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে হয়েছিল, আমাদের 1 কোটি লোক আশ্রয় নিয়েছিল, ভেরি গুড ইয়ে করি। ব্যাড হয়ে গেল আপনার যখন সীমান্ত হত্যা শুরু হলো বিভিন্ন সময়ে, আরও বিভিন্ন ধরনের আর এখন যেটা হচ্ছে দিস ইজ আগলি। তো এই যে ওই মুভির মতো একটা অবস্থা আমাদের হয়ে গেছে, তো এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। কারণ ওই মিডিয়া, সোশ্যাল মিডিয়া অ্যান্ড অলসো আদার মিডিয়া, এদের যে হাইপ, এটা তো মানে দ্যাট ইজ আনপ্রেসিডেন্টেড একটা হিসাব। আমি যেটা দেখলাম, ভারতের 49 মিডিয়া তারা এই প্রচারণাগুলো চালাচ্ছে। তো এইটা তো অপপ্রচার চালাচ্ছে, যেটা তো দিস ইজ নেভার হ্যাপেন্ড। আর টেকনোলজি এই সোশ্যাল মিডিয়াতে ইট হ্যাজ অ্যাডেড অ্যানাদার ডাইমেনশন। আগে তো আপনার যেটা ছিল, আমরা যখন জুনিয়র অফিসার ছিলাম ওই বিভিন্ন ইন্টেলিজেন্স কোর্সে, তো থ্রেড যেটা থাকতো সেটা হলো 3-pronged অ্যাটাক, যেটা বলে আপনার ওই এসপিওনেজ, স্যাবোটেজ অ্যান্ড সাবভার্সন। এগুলো অ্যান্ড দিজ আর ডান বাই দ্য ইন্টেলিজেন্স এজেন্সিজ অ্যান্ড তারা গোপনেই করতো এইটা। বাট এখন তো দ্য মিডিয়া, দ্য সোসাইটি, সবাই এটার ভিতরে জড়িত হয়ে গেছে। এনিবডি ক্যান গিভ এ কমেন্ট, এনিবডি ক্যান আপলোড এ ভিডিও। তো এটার তো যে ব্যাপ্তি, ইট হ্যাজ গন আউট অফ গার্ড রেল। এখন আর এটার কোনো গার্ড রেল নাই, সীমানা নেই, কোনো সীমানা নাই। আর এটার আপনার যে এটাকে আপনি কাউন্টার করবেন, সেটার স্ট্র্যাটেজি থাকবে। ইনফরমেশন মিনিস্ট্রি বা আমাদের যে সমস্ত থিঙ্ক ট্যাঙ্ক আছে, তারা দেখবে এটাকে কি করা যায়। বাট ইটস এ লুজিং ওয়ার। এটা কারোর পক্ষেই এগুলোকে বিট বাই বিট কাউন্টার করা সেটা সব না। তো আমরা মুদ্রা কথায় আসি। যেমন পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী যেটা বলেছেন, মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী নিয়োগ করা, এটা আমার মনে হয় মানে উনি নিজেকে একটা হাসির পাত্র হিসাবে করেছেন। বিকজ আপনার আমরা তো উই আর দ্য গ্লোবাল পিসকিপার। তো পিসকিপিং কেন হয়, কিভাবে হয় আমরা জানি। তো এটা একটা খুবই একটা হালকা এবং একটা কৌতুবোধ ভারতীয় কিছু রাজনীতিক এটার সমালোচনা করেছেন। তো এটা উই ক্যান জাস্ট ডিসমিস। আবার আমদানি রপ্তানি বন্ধ করে দেবেন এই কথাও কোনো রাজনৈতিক নেতা বলছেন। সেটা আপনার এটা বলতে গিয়ে একজন গ্রেফতারও হয়েছেন। না, সেটা হতে পারে, বাট যেটা হচ্ছে যে $14 বিলিয়ন একটা বাজার, আর আমরা পাঠাই মাত্র $2 বিলিয়ন। তো এখানে তো তাদের স্বার্থতা তো দেখতে হবে। যেমন ট্যুরিজমের ক্ষেত্রে একটা হিসাব যেটা আমি দেখলাম, এই আগস্ট পর্যন্ত যে there are 5 countries, 1, 2, 3, 4, 5, বাংলাদেশ ইজ দ্য টপ। মানে বাংলাদেশ ছিল আপনার 21%, USA 17.4, UK 10.8, কানাডা অ্যান্ড দেন অস্ট্রেলিয়া। এটা হচ্ছে আগস্ট পর্যন্ত হিসাব। বাংলাদেশ সবার উপরে ছিল। তো এই যে রেভিনিউ তারা পাচ্ছিল, ওই কলকাতা আপনারা দেখেছেন যে ওরা তো এখন মিটিং করে ইয়ে করছে এটা। আর ওই নিরাপত্তার বিষয়ে দেখতে হলে আমাদের যে ক্যানভাসটা, সেটাতে আমরা ফেরত যাই। ওই ভারতীয় প্রধানমন্ত্রী উনি বলেছিলেন, যেটা ভারতীয় হাইকমিশনার উনিও তার বক্তৃতায় এটা রিপিট করেছেন, যে বাংলাদেশের পজিশনটা হচ্ছে তাদের দৃষ্টি থেকে যে এটা একটা বাংলাদেশের দ্য কনফ্লুয়েন্স অফ ইন্ডিয়ান অ্যাক্টিভ পলিসি, দেন আপনার তাদের একটা ওই ইন্ডিয়ান ওশনের জন্য একটা ভিশন আছে, সাগর, সিকিউরিটি অ্যান্ড গ্রোথ ফর অল ইন দ্য রিজন। আরেকটা হচ্ছে ইন দ্য প্যাসিফিক আউটলুক। এই তিনটার কনফ্লুয়েন্সে হচ্ছে বাংলাদেশের অবস্থান। তো এই একটা এত গুরুত্বপূর্ণ একটা যে মানে দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক একটা সম্পর্ক, যেটার সাথে নর্থ ইস্টের যে 7 সিস্টার্স, তার যে অর্থনৈতিক ব্যবস্থাপনা, নিরাপত্তা ব্যবস্থাপনা সব কিছু জড়িত।
তো এখানে আমার মনে হয় না কারোরই এটা চিন্তা করা উচিত যে বাংলাদেশকে আক্রমণ করবে, ইট ইজ আউট অফ কোয়েশ্চেন। এই প্রসঙ্গে ভারতকে নতুন করে এভাবে ভাবাচ্ছে কিনা, এবং সেই ভাবনাটা খুব সহজ না, গভীরভাবে, যে এই 5ই আগস্টের পরে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক, জাহাজ আসলো কি আসলো না আসলো সেটা তো প্রসঙ্গ ব্যাপার, জাহাজ আসলো এই খবরগুলো, বা এরকম খবরও শোনা যাচ্ছে যে অস্ত্র কেনা হবে কি হবে না, এই ধরনের নানা ধরনের খবর শোনা যাচ্ছে, এগুলো কি ভারতকে ভাবাচ্ছে? ভাবাতে পারে। আপনার যেহেতু পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক খুব একটা উষ্ণ ছিল না, বাট আপনি যদি সম্পর্কের মাত্রাটা দেখেন, হোয়াট ইজ দ্য ভলিউম, আমরা বোধহয় পাঠাই $79 মিলিয়ন আমাদের এক্সপোর্ট, আর পাকিস্তান অ্যারাউন্ড 800 মিলিয়ন ইম্পোর্ট আমরা করি, মানে পাকিস্তান ইজ এন অ্যাডভান্টেজ। তো এটা তো কোনো ভলিউম না, এটা নিয়ে তো এত হইচই করার কোনো মানে কারণ দেখি না আর কি। আর আমাদের কি বা গেইন করার আছে পাকিস্তানের সাথে এই বাণিজ্যের মাধ্যমে? বাট যেটা হচ্ছে যে ভারতের নেতৃত্বের জন্য ইট উইল বি মানে বাংলাদেশকে কোনোভাবে নিরাপত্তার চাপে ফেলা, ইট উইল বি লস ফর দ্যাম, কারণ এটা সম্ভব না। আরেকটা জিনিস যেটা শুধু ভারত না, সবাইকে খেয়াল রাখতে হবে যে বাংলাদেশ ইজ দ্য অনলি কান্ট্রি ইন সাউথ এশিয়া রাদার দ্যান দ্য রিজন যেটা একটা মুক্তিযুদ্ধের মাধ্যমে এসছে। তো এটার যে আমাদের যে দেশাত্মবোধ, যে ধরনের কমিটমেন্ট এই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে, এটার কোনো ম্যাচ কোথাও নাই। তো যার ফলে এটা এখন যদি আমরা একটা ওই বিন কাউন্টস যেটা বলে আর কি, কার কটা এয়ারক্রাফট আছে, কার কটা জাহাজ আছে, এটা করে আপনি যে শক্তি আমাদের আছে, যে ক্ষমতা আমাদের আছে, এটার কারণ নাই। তো এইভাবে কারোর জন্য অ্যাডভেঞ্চারে যাওয়া উচিত হবে না। সম্পর্ক এবং আস্থার থেকে বড় শক্তি কি হতে পারে? আর সম্পর্কটা যে হচ্ছে অন ইন্টারেস্ট, আমরা আরো শুনবো ইন্টারেস্ট। এই ইন্টারেস্টে কোনোভাবেই ভারত বা কারোরই বাংলাদেশকে একটা মানে নিরাপত্তার প্রশ্নে ফাঁদে ফেলা বা চাপে রাখা কোনোভাবেই সেটি ঠিক হবে না, সেটি ইতিহাসকে অবমাননা করা হবে। অসংখ্য ধন্যবাদ অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল আউয়াল স্যার। আমি আরও আলোচনা শুনবো, ডক্টর আমেনা মহসিন ম্যাডাম আসতে চাই। এরকম যে এই প্রসঙ্গটিও আলোচনা আছে যে মানে একেবারে যুক্তিবিদ্যার ভাষায় অযৌক্তিক বা এক ধরনের সম্পর্ক, যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, 20 তারিখে তিনি শপথ নেবেন। মোদির সাথে ভারতের সম্মানিত প্রধানমন্ত্রীর সাথে ট্রাম্পের ভালো সম্পর্ক, এই প্রশ্নগুলো আমরা নানাভাবে করে বোঝার চেষ্টা করছি। এই ভারত কি বাংলাদেশকে ট্রাম্পের ভয় দেখাচ্ছেন কিনা? না দেখুন, যে কথাটা আমরা বলছিলাম না, যে ফরেন পলিসি না এমন একটা জায়গা ছিল যখন আমরা আগে মনে করতাম যে এটা একটা রাষ্ট্রের মানে একটা প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হয়, বাট অফকোর্স ডোমেস্টিক ইনপুটস থাকে। কিন্তু এখন ফরেন পলিসিটা মানে ইট হ্যাজ বিকাম এমবেডেড, মানে একেবারে মানে শুধু ডোমেস্টিক পলিটিক্স না, মানে ঘরে ঘরে আপনি দেখবেন। এবং অনেকটা না আমাদের মুঠো ফোনগুলো আছে না, সেটার মধ্যে দিয়েও কিন্তু মনে হচ্ছে ফরেন পলিসিটার স্ট্রাকচারটা আমরা হারিয়ে ফেলছি। সোশ্যাল মিডিয়ার এমন একটা পাওয়ার এসে গেছে সোশ্যাল মিডিয়ার, যে রাষ্ট্রগুলো চাইলে এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারছে না, এবং এটা ভারতকে বুঝতে হবে না, এড়িয়েও যেতে পারছে না। এবং ভারত যেভাবে এই ডিসইনফরমেশন ক্যাম্পেইনটা করছে, এবং ভারত প্রত্যেকটা জিনিস কিন্তু একটা বুমেরাং হয়ে ফিরে আসে, এবং ভারত যে ধরনের অ্যান্টি বাংলাদেশ সেন্টিমেন্ট তৈরি হচ্ছে বাংলাদেশে, মানে ভারতের মধ্যে, ঠিক সেভাবেই কিন্তু অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টও তৈরি হয়ে যাচ্ছে বাংলাদেশে। মানে এই মানে যেটা এক ধরনের সাইবার ওয়ার আমরা বলতে পারি, সেরকম একটা সিচুয়েশনের মধ্যে এই জিনিসটাকে আবার থামিয়ে আনা, এটা ভারতের পক্ষে সম্ভব হবে কিনা, দে হ্যাভ টু কিপ দ্যাট ইন মাইন্ড। এবং দেখেন, আপনি একটা কথা বলছিলেন যে আমাদের যে পট পরিবর্তন হয়েছে, এটা ভারতকে স্বীকার করে নিতে হবে সেটা। এবং ভারতের যেই কথা, মানে উনি বে অফ বেঙ্গল কনভারসেশনসে কথা বলছিলেন, সেই আলোচনায় মানে ওখানে একজন ইন্ডিয়ান, উনিও তখন ছিলেন আলোচক, উনি এ কথাটা বলেছিলেন যে আমরা বিগত সরকারের সাথে আমরা ফ্রেন্ডলি ছিলাম, কারণ
ভারতের নিরাপত্তাটা বিগত সরকার নিশ্চিত করেছিল। তো এই রেজিমও যদি করে সেটা, বা পরবর্তী রেজিমগুলোও করে, তাহলে ভারতের কিছু বলার থাকবে না। এখন দেখেন, আমরা একেবারে শেষের দিকে একবার শেষ লাইনটি শুনবো আপনার কাছ থেকে। আপনার আজকের আলোচনার প্রেক্ষাপটে আপনার পক্ষ থেকে শেষ লাইন কি? না, আমি মনে করি যে দেখেন, আমরা ইতিবাচকভাবেই আমাদেরকে এগিয়ে যেতে হবে, কারণ আমরা একে অপরের উপরে নির্ভরশীল এবং আমাদের সম্পর্কটা একটা ঐতিহাসিক সম্পর্ক। জি, অসংখ্য ধন্যবাদ আউল স্যার। একই সাথে শুনে যে আপনার শেষ মন্তব্য শুনে যে সর্বশেষ হুমায়ুন কবিরের কাছ থেকে শুনবো। জি জি, আমি যেটা বলবো যে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কে যে অস্থিরতাটা আছে, এটা আগামীকাল যে আলোচনা হবে এটার মাধ্যমে একটা আইস ব্রেকিং হতে পারে, যেটা ম্যাডাম বলছিলেন, বললেন, এবং সেটা স্টার্টিং পয়েন্ট হতে পারে। এই যে ভিসার যে রেস্ট্রিকশনটা, এটা একটু ইজ করে দিলে এটা হতে পারে। বাণিজ্যের ব্যাপারে আমাদের যে সমস্ত আছে এগুলো শুরু হতে পারে। এছাড়া আমাদের অর্থ উপদেষ্টা তো বলেছেন যে আমাদের তো কোনো ধরনের আপত্তি নেই, কোনো ধরনের কনসার্ন নেই যে মানে ভারতের সাথে আমরা বাণিজ্য করবে। আমাদের ইন্টারেস্ট টেক্স আস টু ইন্ডিয়ান সম্পর্ক স্বাভাবিক এবং ন্যায্যতার ভিত্তিতে চলুক। শেষ লাইন কি বলবেন? শেষ লাইন একেবারে এক লাইন শুনবো। আমি বলবো যে আমাদেরকে অবশ্যই এটা ধরে নিতে হবে যে বাংলাদেশ ভারত যে সম্পর্কটা, এটা শুধু বাংলাদেশ ভারতের জন্যই না, এটা এই অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশ ইজ এ ব্রিজ, সাউথ ইস্ট এশিয়া এবং সাউথ এশিয়ার ভিতরে একটা ব্রিজ। এই ব্রিজকে সবারই প্রয়োজন হবে, সবাই এটা ইউজ করতে চাইবে, আর সেটাই ভূ রাজনীতি। এবং সেটার জন্য আমাদেরকে একসাথে আমরা যদি কাজ করতে হবে। এবং অসংখ্য ধন্যবাদ হুমায়ুন কবির স্যার। আপনার শেষ বিশ্লেষণ শুনবো। আমি বলবো যে কালকে এটা গুরুত্বপূর্ণ, কারণ আমাদের মধ্যে একটা নিজেদের আন্ডারস্ট্যান্ডিং যদি বলি, বা ইচ আদার্স পজিশনের অ্যাপ্রিসিয়েশনের ব্যাপারে একটা সমস্যা আছে। আমার ধারণা পররাষ্ট্র সচিব পর্যায়ে এই আলোচনা এবং তার সাথে ভারতের পররাষ্ট্র সচিবের, আমাদের পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে খানিকটা ক্ল্যারিটি হয়তো তারা পাবেন। এবং আমরা উভয়ের স্বার্থেই এখন একটু ঠান্ডা মাথায় চিন্তা করা দরকার, কারণ আমার এই উত্তেজনা কিন্তু হাতের বাইরে চলে গেলে সেটাকে ম্যানেজ করা কঠিন হবে, যেটা আমরা হয়তো চাই। যে এখানে যেহেতু একটু সময় পাচ্ছি, দু এক লাইনে শুনতে চাই যে আসলে পণ্য বর্জনের যে কূটনীতি, সেটি কি আসলে নতুন করে কোনো মাত্রা সৃষ্টি করবে কিনা, বা আদৌ করেছে কিনা? না, এটা আগেও আমরা শুনেছি, এটা করে না। এটা কারণ এটা ডিমান্ড অ্যান্ড সাপ্লাই বেসিসে চলে, যে এটাকে আপনি ডিক্টার দিয়ে বা কোনো একটা বাইরে থেকে বলে করানো যাবে। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে দিই, তাহলে বিষয়টা আর একটু পরিষ্কার হবে। 1991 সালে বিএনপি সরকার এসে বাংলাদেশের প্রয়োজনে আমরা মার্কেটটা ওপেন করে দিয়েছিলাম বাংলাদেশ। ভারত তখন সবচেয়ে বেশি বেনিফিট পেয়েছে, কারণ তার শেষ নিকটতম প্রতিবেশী, সময় লাগে কম, জিনিসের দাম কম, বাংলাদেশি ব্যবসায়ীরা ভারত থেকে জিনিসপত্র নিয়ে, এবং ভারতে কিন্তু তখন বাজারটা, বাংলাদেশের বাজারটা প্রধানত দখল করে। কাজেই ব্যবসা বাণিজ্যের বিষয়টা সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের উপর চলবে। সেটাকে আপনি রাজনৈতিকভাবে বন্ধ করতে চাইলে করা যায় না সেটা না, কিন্তু আমার মনে হয় না সেটা সেই পর্যায়ে যাওয়ার মতো অবস্থা। সেই পর্যায়ে যাব কিনা তার আগে আসলে যৌক্তিকভাবে সম্পর্কটি স্থাপন করা এবং সেই সম্পর্কের স্বাভাবিকতা বজায় রাখতে হবে। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ হুমায়ুন কবির, অধ্যাপক ডক্টর আমেনা মহসিন এবং অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল আউয়াল। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনা আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।